মেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। অর্থ, নারী এবং দুর্নীতি, এই তিনের নাগপাশে এখন ইডির হাতে বন্দী রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব। এই গোটা দুর্নীতি পর্বে যে টাকার পাহাড়ের ছবি উঠে এসেছে তা হলো হিমশৈলের চূড়া মাত্র। কেন বলছি এই কথা? খোদ ইডির আইনজীবী তিনি কোর্টে বলেছেন, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো উঠে আসছে নিত্য নতুন তথ্য। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কালো ডায়েরি এখন ইডির কাছে প্যান্ডোরা বাক্সের মূল চাবিকাঠি। সারদা কেলেঙ্কারিতে যেভাবে লাল ডায়েরির কথা উঠে এসেছিল, নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে উঠে আসছে এক কালো ডায়েরির কথা। আর সেই কালো ডায়েরি ইডির কাছে এখন তুরুপের তাস। কি কি আছে এই কালো ডায়েরিতে? সূত্র মারফত জানতে পারছি, ঘুষ দিয়ে চাকরি পাওয়া প্রত্যেকের নাম রয়েছে এই কালো ডায়েরিতে। নামের পাশে উল্লেখ রয়েছে তাদের প্রাপ্ত নম্বর এবং কতটা নম্বর বাড়ালে পাশ করবে সেই তথ্যেরও উল্লেখ রয়েছে ডায়েরিতে। প্রত্যেক চাকরি প্রার্থীর নামের পাশে রয়েছে তাদের সুপারিশকারীদের নামও। সঙ্গে উল্লেখ রয়েছে এজেন্টের নাম, যে এজেন্টদের মাধ্যমে যোগাযোগ করা হতো, এজেন্টের মাধ্যমে কত টাকার লেনদেন সহ কিস্তিতে ঘুষের টাকার বিশদ তথ্য রয়েছে এই কালো ডায়েরিতে। কালো ডায়েরিতে উল্লেখ রয়েছে বিশেষ খামের, যে খামে করে ঘুষের টাকা পাঠানো হতো। খামে থাকতো চাকরি প্রার্থী এবং এজেন্টের সই। ডায়েরি থেকে মোট 10টি জায়গার খোঁজ পেয়েছে ইডি। জানা গেছে সেই 10টা জায়গা থেকেই ঘুষের টাকা আসতো। এমনকি ঘুষের টাকার ভাগ বাটোয়ারার তথ্য বিশদে লেখা আছে কালো ডায়েরিতে। এহেন এক কালো ডায়েরি এখন ব্রহ্মাস্ত্র ইডির কাছে। ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে এখনো তারা আতশকাচের তলায়। কারণ ঘুষ নেওয়া যেমন অপরাধ, তেমন ঘুষ দেওয়াও অপরাধ। কিন্তু এখানে আরো একটা প্রসঙ্গ উঠছে, ঘুষ দেওয়া ছাড়া আর কি কোনো পথ খোলা ছিল? যোগ্যতার ভিত্তিতে চাকরি মিলছে না, তা তো আজ প্রমাণিত। ফলে যাদের ট্যাকের জোর আছে তারা ঘুষ দিয়েই চাকরি কিনছেন, আর যারা পারছেন না তারা বঞ্চিতদের তালিকায়। এই কথা বলছি কারণ তৃণমূলের এক প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারী এক বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলছেন, দলের সব বিধায়কের কাছে নিয়োগের সুপারিশের নাম চেয়েছিলেন পার্থ। 5 জনের নাম তিনিও পাঠিয়েছিলেন, কিন্তু কেউ চাকরি পাননি। অনন্তবাবুর দাবি, তারা কেউ ঘুষ দিতে পারেনি বলেই চাকরি পায়নি। আমাদের দলীয় যারা বিধায়ক তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে 5টা করে নাম পাঠানোর জন্য। সেই মোতাবেক 5টা নাম পাঠিয়ে দিয়েছে। আমারটা তো রিজেক্ট ছিল, তাই পড়ে তার বাড়িতে পড়েছিল, যে কারো চাকরি হয়। একটা বিষয় স্পষ্ট, মোট চাকরির একটা বড় অংশ শুধুমাত্র ঘুষের জন্য রিজার্ভড ছিল। ঠিক যেভাবে আমরা ট্রেনে, ফ্লাইটে আসন টাকার বিনিময়ে রিজার্ভ করি, ঠিক সেইভাবে বাংলায় ঘুষ দিয়ে চাকরির রিজার্ভ করা হয়েছে। ইডির সন্দেহ, পার্থর জীবনের 2 নারী, অর্পিতা এবং মোনালিসা। একজন তার একটা বিশাল অঙ্কের টাকা নিজের জিম্মায় রেখেছিল। সেই টাকা বিভিন্ন ব্যবসা, ওড়িশা সিনেমাতে বিনিয়োগ করেছিল। মুদ্রা কথা, পার্থর যখের ধন আগলে রাখার দায়িত্ব ছিল অর্পিতার হাতে। এছাড়াও ঘুষের টাকায় অর্পিতার নামে অনেক সম্পত্তিও কেনা হয়েছে বলে সন্দেহ ইডির। একইভাবে দুর্নীতির টাকায় মোনালিসার নামেও একাধিক সম্পত্তি পার্থ কিনেছেন বলে ইডি সূত্রে খবর। বেআইনি সম্পত্তির পাশাপাশি সবচেয়ে বিস্ফোরক যে তথ্য উঠে আসছে মোনালিসার নামে, তা হলো বাংলাদেশে টাকা পাচার হতো বলে অভিযোগ উঠছে, এমনই দাবি ইডি সূত্রে। দুর্নীতির টাকার পাহাড় নয়, আসলে টাকার পর্বত। আমরা দেখছি মাত্র 21 কোটি নগদ টাকা, কিন্তু নগদের বাইরে গিয়ে
যে নামে বেনামে সম্পত্তি রয়েছে তা জুড়লে এই 21 কোটি টাকা কয়েক গুণ বেড়ে যায়। এখন তো পার্থ, অর্পিতা সবার নামে সম্পত্তি রয়েছে স্ক্যানারে। পিংলায় পার্থ স্ত্রীর নামে ইন্টারন্যাশনাল স্কুল তৈরির বিপুল টাকা, সেটা কোথা থেকে এলো? শান্তিনিকেতনে অর্পিতার বাড়ি অপাসহ আরও একাধিক বাড়ি তৈরির টাকা কোথা থেকে এলো? এছাড়াও হুগলিতে বাড়ি, ঝাড়গ্রামে বাগান বাড়ি, সম্পত্তির যেন কোনো শেষই নেই। এছাড়া বিভিন্ন ব্যবসা, সিনেমাতে বিনিয়োগ তো রয়েছে। সিজিওতে ইডির অফিসে দফায় দফায় জেরা চলছে পার্থ এবং অর্পিতার। সূত্রের খবর, প্রধানত 5টি প্রশ্নের উত্তরের খোঁজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথম প্রশ্ন, ডায়েরিতে থাকা নামগুলি সম্পর্কে কি জানেন? দ্বিতীয় প্রশ্ন, বিপুল সম্পত্তির আয়ের উৎস কি? তৃতীয় প্রশ্ন, বিপুল বৈদেশিক মুদ্রা কিভাবে এলো? চতুর্থ প্রশ্ন, ব্যবসায় বিনিয়োগের টাকা এলো কোথা থেকে? পঞ্চম প্রশ্ন, আরও কতগুলো বেনামি সম্পত্তি রয়েছে? বোধহয় আর কোনোভাবেই বাঁচা সম্ভব নয় পার্থ অর্পিতার। আর সেটা বুঝতে পেরেই ইতিমধ্যেই পার্থর দায় ঝেড়ে ফেলছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কালি থেকে বাঁচা অত সোজা হবে না তৃণমূলের কাছে, কারণ পার্থ কোনো নিচু কিংবা মাঝারি স্তরের নেতা নন। তিনি তৃণমূল কংগ্রেসের মহাসচিব, রাজ্যের মন্ত্রী। দায় ঝেড়ে ফেলবো বললেই কি এত সহজে সব মিটে যায়? আমার দলের গুরুত্বপূর্ণ মন্ত্রী দুর্নীতিতে জড়ালে আমাকেও জবাবদিহি করতে হবে, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। আর এই সূত্রেই উঠে আসছে ছবি রাজনীতি প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ভাইরাল হচ্ছে। কখনো দুর্গাপুজোর মঞ্চে মমতা, অর্পিতা, পার্থ এক ফ্রেমে, কখনো বিভিন্ন সময় তৃণমূল নেতা নেত্রীদের সঙ্গে অর্পিতার ছবি উঠে আসছে। এমনকি তৃণমূলের নির্বাচনী প্রচারেও অর্পিতার অংশ নেওয়ার ছবি সামনে আসছে। হয়তো অর্পিতা তৃণমূলের সদস্য নন, কিন্তু তার যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মহলে অবাধ বিচরণ ছিল, সে বাস্তব কিন্তু অস্বীকার করা যায় না। প্রথমে সুপারিশ, তারপর ঘুষের টাকা নিয়ে সমঝোতা, তারপর এজেন্টের মাধ্যমে সেই টাকা আসতো। চালু ছিল কিস্তি সিস্টেমও। তারপর সেই টাকা কখনো নামে বেনামে সম্পত্তির রূপ নিত। আবার একটা বড় অংশের টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হতো। তাই এটা নিছক দুর্নীতি বললে কম বলা হবে। এর সঙ্গে জড়িয়ে আন্তর্জাতিক অপরাধ জগতের লোকজনও। আমি পার্থদাকে বলেছিলাম, পার্থদা 5 জনের একটা কমিটি তৈরিও করেছিল। আমাদের একটা জিনিস বুঝতে হবে, যারা অলরেডি পাস করেও বসে আছে, এমন কিছু করা যাবে না যাতে ধরুন আপনারাও ফেসে গেলেন, ওরাও ফেসে গেল। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো স্কুল নিয়োগের দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। অর্থ, নারী আর দুর্নীতি মিলেমিশে একাকার সব। যত নতুন নতুন তথ্য উঠে আসছে, ততই যেন চোখ চড়ক গাছে ওঠার জোগাড় ইডির তদন্তকারীদের। হিমশৈলের চূড়ার খোঁজ মিলেছিল শুক্রবার সন্ধ্যায়, যেদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে মিলেছিল বস্তা বস্তা টাকা। প্রশ্ন উঠছে, রাশি রাশি টাকা কারা দিয়েছিলেন? কার কাছে পৌঁছে যেত ঘুষের টাকা? কিভাবে ভাগ বাটোয়ারা হতো ঘুষের টাকার? এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে, তখন তদন্তকারীদের হাতে এসেছে একটি কালো ডায়েরি। এই ডায়েরি হতে চলেছে রহস্য ভেদের চাবিকাঠি। ইডি সূত্রে খবর,
কালো ডায়েরিতে দুর্নীতি নামা। কোন খামে কত টাকা আসতো তার উল্লেখ রয়েছে কালো ডায়েরিতে। খামে থাকতো চাকরি প্রার্থী ও এজেন্টদের সই। ঘুষের টাকার কিস্তির বিশদ তথ্যও রয়েছে ডায়েরিতে। উল্লেখ রয়েছে ঘুষের টাকার ভাগের পরিমাণও। শুধু এসবই আরো একাধিক বিস্ফোরক তথ্য লুকিয়ে রয়েছে রহস্যময় ডায়েরিতে। পার্থ আর অর্পিতাকে জেরা করে যা সুলুক সন্ধান পেতে চান তদন্তকারীরা। তবে শুধু যে দুর্নীতিগ্রস্ত নেতা আধিকারিকরাই তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমনটা ভাবলে মারাত্মক ভুল হবে। কারণ ঘুষ নেওয়া যেমন অপরাধ, তেমনি ঘুষ দেওয়াও অপরাধ। তাই ইডির আতশ কাচের তলায় এবার ঘুষ দিয়ে চাকরি পাওয়ারাও আসতে চলেছেন। ঘুষের তদন্ত হচ্ছে বটে, কিন্তু সত্যি কি ঘুষ দেওয়া ছাড়া চাকরি জোটানোর কোনো উপায় নেই? অনেকেরই মনে এখন এই প্রশ্ন উঠছে, কারণ প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি। আমাদের দলীয় যারা বিধায়ক তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে 5টা করে নাম পাঠানোর জন্য। সেই মোতাবেক 5টা নাম পাঠিয়ে দিয়েছে। আমারটা তো রিজেক্ট ছিল, তাই পড়ে তার বাড়িতে পড়েছিল যে কারো চাকরি হয়। এদিকে নিয়োগে দুর্নীতির তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা। উদ্ধার সেদিন হয়েছে 22 কোটি টাকা, প্রায় 100 কোটি টাকার সম্পত্তি সেদিন উদ্ধার হয়েছে। ক্যাশে দেখেছেন 22 কোটি। দেখা যাবে শান্তিনিকেতনের বীরভূমের অর্ধেক জমির মালিক পার্থ চ্যাটার্জি। উনি মন্ত্রী না উনি জমিদার, এখন এটাই জানতে হবে। তবে এত কিছুর পরেও কোথায় দুর্নীতির বিরুদ্ধে সরব হবেন তা না, উল্টে ইডির ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। রহস্যটা অন্য জায়গায়। তদন্তকারী সংস্থা কি পেল, তাদের সিজার লিস্ট কি হলো, এটা তো একান্তভাবে হচ্ছে তদন্তকারী সংস্থার নিজেদের ব্যাপার এবং আদালতের ব্যাপার। এই জিনিসগুলো কি করে মিডিয়াতে আসছে? এদিকে এই ডামাডোলের মধ্যেই এবার বিধানসভার বনোৎসব বয়কট করলেন শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ পত্রে পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকায় তীব্র ক্ষোভ জানিয়ে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। রিপাবলিক বাংলা। শুরুতে আমরা আজকে আমাদের প্রশ্নগুলো নিয়ে নেব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, ঘুষের ভাগ পেতেন তৃণমূলের আর কোন কোন নেতা? আমাদের দ্বিতীয় প্রশ্ন, কালো ডায়েরি কি খুলে দেবে প্যান্ডোরার বাক্স? আমাদের তৃতীয় প্রশ্ন, ঘুষ দিয়ে চাকরি যারা পেয়েছেন তারাও কি সমান অপরাধী নন? আমাদের চতুর্থ প্রশ্ন, টাকা ছাড়া কি আদৌ চাকরি পাওয়া সম্ভব? স্রেফ লোভের জন্য কি পাহাড় প্রমাণ দুর্নীতি? এবার আলোচনায় যাব আমরা। আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন দেখে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস এবং রয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। প্রথমে দেবাংশুর কাছে যাব। দেবাংশু, ধীরে ধীরে একটা একটা করে ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ইডি যেভাবে বলেছে আদালতে যা বেরিয়ে আসছে, তাতে তো দুর্নীতিরই একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, একটা প্যারালাল সিস্টেম তৈরি হয়ে গেছে। তৃণমূল কিচ্ছু জানতো না। দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে আদালতের তত্ত্বাবধানে সিবিআই এবং ইডি, সিবিআই প্রধানত তদন্ত করছে এবং ইডি যেহেতু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওপরে সংখ্যাটা গেছে, তাই ইডিও তার মধ্যে আছে, তারা করছে। এবং আগামী দিনে আর কে কে যুক্ত আছেন এর পেছনে, তাদের রাজনৈতিক পরিচয় কি, এগুলো যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত তো জানা অজানার ব্যাপারটা কোনো প্রশ্ন হতে পারে না। তবে এইটুকু আমরা বলতে পারি, যারা ইতিমধ্যে স্ক্যানারে তাদের তো রাজনৈতিক পরিচয় জানা, তাই তো? হ্যাঁ, যারা ইতিমধ্যে স্ক্যানারে তাদের রাজনৈতিক পরিচয় তো একদম প্রকাশ। স্ক্যানারে বলতে একজনই অ্যারেস্ট হয়েছেন এখনো, পার্থ চট্টোপাধ্যায়। এর বাইরে তো আমি আর কাউকে চিনি না। আর বাদবাকি যার ঘর থেকে টাকা পাওয়া গেছে তিনিও তৃণমূল কংগ্রেসের কেউ নন। আমাদের দলের ওই বিভিন্ন মঞ্চে বিভিন্ন প্রচারে বহু সময় বহু অভিনেতা অভিনেত্রী এসে থাকেন। তো
তো তাদের মধ্যে কেউ যদি এসে থাকেন তো তিনি অভিনেতা অভিনেত্রীর পরিচয় নিয়ে এসেছেন। সবাইকে ডাকার আগে তাদের পরিচয়, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের 14 পুরুষের কার কি নাম, ওটা তো যাচাই করা সম্ভবপর হয় না স্বাভাবিকভাবে। এই কারণেই নরেন্দ্র মোদী মেহুল চোকসিকে মেহুল ভাই বলে সম্বোধন করেছিলেন, পারিবারিক সম্পর্ক, ভাই মানে তো ঘরের লোক। তো সেই মেহুল ভাই যে পালিয়ে যাবেন কদিন পর টাকা নিয়ে, সেটা তো নরেন্দ্র মোদী জানতেন না। যদি তিনি জেনে করে থাকেন তাহলে ব্যাপার আলাদা, কেন তার বিরুদ্ধে তদন্ত হয়নি পরের কথা। তো অর্পিতার কেসটাও তাই, কেউ জানে না, কেউ এটা প্রেডিক্ট করা পসিবল হয় না কে কেমন, কে কি করছেন। তো আমি এইটুকু জায়গা থেকে বলতে পারি তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডটা বিজেপি আর সিপিএম এর স্ট্যান্ডের থেকে একটু আলাদা। আমি জাস্ট 30 সেকেন্ডে আপনাকে বলে শেষ করি। সিপিএম এর যে স্ট্যান্ড ছিল কি, চোরেদের মন্ত্রিসভায় থাকবো না প্রকাশ্যে বলেছেন, বলে তারপরে সেই মন্ত্রিসভার মাথায় বসেছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কয়েকদিন আগে ত্রিপুরাতে বাদল চৌধুরী, তিনি 600 কত কোটি টাকার একটা দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছিলেন, ওখানকার প্রাক্তন বামমন্ত্রী। তার জন্য বিধানসভা বয়কট করেছিল বামেরা, কেন তাকে গ্রেফতার করা হয়েছে সেই কারণে। আমরা কিন্তু এই সমস্ত দিকে যাচ্ছি না। আমরা এই কেসের ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ার, এবং বিজেপির ক্ষেত্রে আপনারা প্রত্যেকে জানেন যে বাকি ভারতবর্ষের বিভিন্ন কাণ্ডগুলো নিয়ে স্মৃতি ইরানির মেয়ের নামে মদের বারের লাইসেন্স খুলতে গিয়ে মৃত মানুষের নামে বারের লাইসেন্স খুলেছে, সেই নথি এখন প্রকাশ্যে চলে এসেছে। স্মৃতি ইরানি তার মেয়েকে ডিফেন্ড করতে সামনে চলে এসেছেন। এইরকম ঘটনাগুলোর ক্ষেত্রে তৃণমূল কিন্তু কাউকে ডিফেন্ড করতে যাচ্ছে না। আমাদের বক্তব্য, কেউ যদি অন্যায় করে থাকে সে তার শাস্তি পাবে, দল সরকার কেউ তার পাশে দাঁড়াবে না। কিন্তু আমাদের বক্তব্যের জায়গাটা খুব ক্লিয়ার, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত কমপ্লিট হোক। কারণ অনির্দিষ্টকালের জন্য, আপনি বলুন তো সারদার তদন্ত, যে ছেলে বা মেয়েটার হয়তো সেদিনকে অন্নপ্রাশন হয়েছিল সে আজকে ক্লাস 6 বা 7-এ পড়ে, এইরকম অবস্থা। সারদার তদন্ত আজকে এতদিন ধরে চলছে। সেদিনকে হয়তো যে মানুষটা বেঁচে ছিলেন আজকে বেঁচে নেই, এমনও বহু মানুষ আছেন। টাকাগুলো উদ্ধার হয়নি, কারা দোষী কেউ জানতে পারেনি, অ্যারেস্ট করলেন কিছু মানুষকে, তারা 1.5 বছর 2 বছর জেলে খাটার পর আজকে ঘুরে বেড়াচ্ছেন আদালতের জামিনে। তো আমাদের বক্তব্য, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তদন্ত, কে দোষী কে নির্দোষ, যাবজ্জীবন দিন, ফাঁসি দিন, কিন্তু একটা টাইমের মধ্যে দিন, টাইমের মধ্যে করুন। কারণ আমরাও জানতে চাই যে কারা সত্যি এর পেছনে যুক্ত। আপনি ঝুলিয়ে রাখবেন না, আর প্রত্যেকবার ভোট আসবে 2টো করে নোটিশ ছাড়বেন, পুজোর আগে মহালয়া আসে আর ভোটের আগে ইডিসিবিআই, তদন্তের মতো হবে, যে কথাটা বারবার ল উইল টেক ইটস ওন কোর্স। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, পরেশচন্দ্র অধিকারীর নাম আপনারা জানেন না, যার নামেও অভিযোগ উঠেছে চাকরি দুর্নীতিতে, যার মেয়ের চাকরিটাই চলে গেছে। আচ্ছা বাদ দিন, জানেন না, কিন্তু আমাকে একটা কথা খুব পরিষ্কার বলুন তো, আদালতে বিচারা দিন, কিন্তু অভিযোগটা তো উঠেছে, আদালতের নির্দেশে চাকরিটা তো গেছে তো, এটা তো বাস্তব, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখানে আমার একটা কথা বলুন দেবাংশু বাবু, আমার প্রশ্নটা শুনে নিন। এবার আমাকে বলুন, দুর্নীতির এই যে চক্রটা চলছে, অনন্তদেব বাবু তিনি অভিযোগ করছেন যে পার্থবাবু বলতেন যে তোমরা সুপারিশ করো, আমিও 5 জনের নাম পাঠিয়েছিলাম, কিন্তু তারা ঘুষ দিতে পারেনি বলে তাদের চাকরি হয়নি। অনন্তদেব বাবুকে আপনারা চেনেন না, দলের কেউ নয়। না, কেন চিনবো না, সেই ব্যাপারে তো কোনো প্রশ্ন উঠছে না। আমরা এই চেনা না চেনার কথা তো বলছি না। তিনি কি বলেছেন, তার বক্তব্যের কি প্রেক্ষিত, কি ঘটনা ছিল, সেই ঘটনা এটা আমি পরিষ্কার দেবাংশু বাবু, দুর্নীতির একটা প্যারালাল, আমি এটাই বলছি, তিনি যার নামে অভিযোগ করছেন তিনি কে? তিনি সেই পার্থ চট্টোপাধ্যায় যিনি এই মুহূর্তে ইডির হেফাজতে আছেন। আমি তো সেটাই বলছি যে এখানে তো আমরা তো না বিচারক, না আমরা ইডির কেউ অফিসার, তদন্তটা ইডির হেফাজতে আছেন, সেটা সত্যি। সেরকম আপনি তৃণমূল মুখপাত্র, তিনি তৃণমূলের মহাসচিব, এটাও সত্যি, এখনো আজকে ডেট একদম আছেন তো। বরং আমরা আজকে সিবিআই কে আপনার এখান থেকে চ্যালেঞ্জ করছি। সেই চ্যালেঞ্জটা কি? আমরা সিবিআই ইডিকে খোলা মনে বলছি, এটা রাজ্যের মানুষের স্বার্থে, হাজার হাজার বেকারের স্বার্থে, তাদের চোখের জলের স্বার্থে, কি যে আপনারা আজকে আমাদেরকে লিখিত দিন, রিপাবলিক বাংলা সেটা লাইভ টেলিকাস্ট করুক, লিখিত দিন যে 6 মাসের মধ্যে আমরা এই তদন্ত সম্পূর্ণ করব, যারা দোষী তাদেরকে আমরা তাদের শাস্তি পাওয়াবো। 6 মাসের মধ্যে তারা প্রত্যেকে দোষী সাব্যস্ত করে হবে, এবং সেই দায়িত্ব সিবিআই বা ইডি নিচ্ছে। তারাই দায়িত্ব লিখিতভাবে নিক। আমাদের দল কাউকে পদে রাখবে কি সরকারে রাখবে কিনা পরের দিনই আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো, আগে ইডি বা সিবিআইটা লিখিত। বেশ দেবাংশু, আপনার কথা বোঝা গেছে। আমি কেয়ার কাছে যাব। কেয়া, আপনি বলতে পারবেন যে এই যে দুর্নীতির প্যারালাল চক্রটা চলছে, আমরা লাগাতার যে অভিযোগগুলো পাচ্ছি এবং আমরা লাগাতার দেখাচ্ছিও, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে এতগুলো দিন ধরে, তারা কি অপরাধ করেছে যে এই প্যারালাল যে সিস্টেমটা তার মধ্যে সামিল হতে পারেনি বলে তাদের অপেক্ষা করেই যেতে হবে রাস্তায় বসে? তারা অপরাধ একটাই করেছে সমাদৃতা, তাদের অপরাধ একটাই যে তাদের কাছে সে অর্থবল নেই, তাদের কাছে সেই কন্ট্যাক্টসের জোর নেই।
যে কন্ট্যাক্টসের জোর দিয়ে বা অর্থবল দিয়ে যারা এই চাকরি প্রার্থী নন, যারা ব্যাকডোর দিয়ে ঢুকেছিলেন, তাদের যেই জোরটা ছিল এদের কাছে সেই জোর নেই। এদের কাছে শুধু একটাই জোর রয়েছে, সেটা হচ্ছে প্রতিবাদের জোর। এবং যেই কারণে আজকে 500তম দিন তারা রাস্তায়, রোদে পুড়ে জলে ভিজে তারা রাস্তায় আছেন। এই ছোট বাচ্চাকে নিয়ে আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগেই তৃণমূলের যিনি ভাইপোর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, তিনি তার ছোট বাচ্চাকে নিয়ে গেছিলেন এবং সত্যি কথাই তুমি বলেছিলেন যে বাচ্চার জন্য আমরা যে যাতে তার সন্তানের জন্য যাতে তার দিল্লিতে না হয়, কলকাতায় তার জেরা করা হয়। এইরকম প্রচুর বাচ্চার মা তারা কিন্তু তাদের কোলে সন্তানটাকে নিয়ে এসে মঞ্চে বসছেন। আর একটা কথা সমাদৃতা আমার না বললেই নয়, আমি মানে আজকেও দেখলাম, আগেও দেখেছি, চোরের মায়ের বড় গলায় প্রবাদটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে। আমরা কি দেখছি, যারা চোর তারা বুক ফুলিয়ে ঘুরছে, তারা বলছে এটা করুন ওটা করুন। আরে এই রাজ্যের পুলিশ তারা যখন এই এতদিন ধরে, তো আজকে বা গতকাল বা এক মাস 2 মাস আগে হয়নি, এতদিন ধরে তো তারা প্রতিবাদ জানাচ্ছেন চাকরি প্রার্থীরা যে আমরা চাকরি পাচ্ছি না, আমাদের জায়গায় অন্যরা ঢুকে গেছে। কেন এই রাজ্যের পুলিশ, সিবিআই, ইডি তদন্তকারী সংস্থা বাদ দিন, এই রাজ্যের পুলিশ কেন সুমোটো তদন্ত করেননি যে কি করে ঢুকলো, কোথা থেকে এরা চাকরি, কারা বঞ্চিত করে কারা ঢুকলো? এই রাজ্যের তরফে কি এটা করা হয়েছিল? করা হয়নি। আর সারদা নিয়ে যারা এত বড় বড় লেকচার দিচ্ছেন না, তাদের আমি বলবো যে উত্তরটা মমতা ব্যানার্জির কাছে জিজ্ঞেস করুন। যখন সিবিআই এসেছিল রাজীব কুমারকে জেরা করতে, সেখানে পাহারা, ধর্ণা, যাই বলি না কেন, কে দিয়েছিল? নজিরবিহীনভাবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন আইপিএসকে বাঁচাতে তাকে প্রহরা দিয়েছেন, পাহারা দিয়েছেন এবং তাকে প্রোটেকশন দিয়েছেন। এটা এই রাজ্যেই সম্ভব। সুতরাং আপনি যেটা বলছেন ওই বিচারের বাণী নিভৃতে কাঁদে, সেটা স্টেজে ঘুরে ঘুরে এপাশ থেকে ওপাশ ঘুরে ঘুরে বললে হবে না, সেটা কাজে করে দেখাতে হবে। বিচারের বাণী কেন নিভৃতে কাঁদবে? আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এই রাজ্যের সবাই চাইছে যে অন্তত রাস্তায়, রাজপথে আজকের দিনেও যারা বসে আছে তারা চাকরি পান এবং যারা অযোগ্য তাদেরকে সরিয়ে, সেটা কোর্টের ব্যবস্থা, কোর্ট কি করবেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু চাকরি পান এটা অবশ্যই আমরা চাইবো। আমি এখানে পার্থবাবুর কাছে যাবো, উত্তরটা নেব, দেবাংশ আপনার কাছে উত্তর নেব, না একদম উত্তর, না আমি উত্তরটা নেব, নিশ্চয়ই উত্তরটা নেব, কিন্তু তার আগে পার্থবাবুর কাছে যাবো। পার্থবাবু, অর্থই অনর্থের মূল তো শুনেছিলাম আমরা, কিন্তু অর্থই একমাত্র সিঁড়ি চাকরি পাওয়ার জন্য, এটা বোধহয় এই মুহূর্তে সব থেকে বড় বিষয় এই রাজ্যে, তাই তো? এক্স্যাক্টলি, যা দেখা যাচ্ছে খুব সাম্প্রতিক অভিজ্ঞতায় ইনফ্যাক্ট অর্থ অনর্থের মূল এ কথা বলার অপেক্ষা রাখে না। এখন দেখুন, মুশকিল হচ্ছে শাসক হিসেবে যাদের সুশাসন দেওয়ার কথা এই রাজ্যে, তারা অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছে। এরকম একটা সরকার রাজ্যে এখন চলছে। কারণ এই যে ছাত্রছাত্রীরা যারা দিনের পর দিন, মাসের পর মাস ফুটপাতে বসে আছে, পুলিশের লাঠি খেয়ে, প্রশাসনের তাচ্ছিল্য ভোগ করে, তারা হুইসল ব্লোয়ারের কাজ করেছিল। তারা প্রথম এই সমস্ত যাবতীয় দুর্নীতি, বেনিয়মের, বিধিভঙ্গের অভিযোগগুলো সামনে এনেছিল, কিন্তু তারা সুবিচার পায়নি। তারা যদি সুবিচার পেতেন তাহলে কিন্তু দুয়ারে সিবিআই আর দুয়ারে ইডি এইটা দেখতে হতো না। এবং দেখতে হচ্ছে কোথায়, স্বাধীনতার 75তম বছরে যাচ্ছি, পশ্চিমবঙ্গে এরকম ঘটনা কখনো ঘটেনি যে 12 জন বাঘা বাঘা মানুষ শিক্ষা দপ্তরের, কেউ মন্ত্রী, কেউ সচিব, কেউ মধ্যশিক্ষা পর্ষদ, কেউ প্রাথমিক শিক্ষা পর্ষদ, ফলে এরকম 12 জন বাঘা বাঘা মানুষের বাড়িতে সকালবেলায় একসাথে ইডি যাচ্ছে কি শিক্ষার নিয়োগ দুর্নীতি তদন্তে। আমি বলছি যে এই চিত্রটা রাজ্যের মানুষ দেখেনি, এবং এখানেই বলছি যে সুবিচারের প্রয়োজন, সুশাসন যেখানে হারিয়ে যায়। এবং এখানে ইম্পর্টেন্ট, যখন দেবাংশু বলছিলেন আমার মনে হচ্ছিল, আমি মনে মনে হাসছিলাম ওখানেকটা, যে তদন্ত যেন দ্রুত শেষ হয়। তাহলে এর আগে সিমিলার ঘটনা, বা সিমিলার না হলেও তার ধারে কাছের ঘটনা, যে উপেনবাবু আপনাদের স্টুডিওতে অনেকবার বলে গেছেন যে সেই রঞ্জনরা পাড়ায় পাড়ায় টাকা তুলতো এই চাকরির জন্য, শিক্ষকের পদে, এবং তারা হচ্ছে শহরে পাঠাতো। সেই টাকা কোথায় যায়? এই এজেন্ট কারা? এই এজেন্টরা কি অর্পিতা? এই এজেন্টরা রঞ্জন কারা? আমি জানি না। ফলে এটা বের করা দরকার। এবং এখানে যে যখন সারদাতেও দেখতাম রাত্রেবেলায় অ্যাম্বুলেন্সের টাকা শহরে পৌঁছে যেত, তাহলে সেই সারদার তদন্তের তথ্য লোপাট করতে যে ভদ্রলোক সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ, সেই পুলিশ অফিসার রাজীব কুমার, তাকে বাঁচাতে হচ্ছে তৃণমূল পথে নেমেছিলেন। সেই তদন্ত আটকাতে সিবিআই 11 কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন যাতে সেই তদন্ত না হয়। আজকের ওরা বলছেন যে সেই মানুষগুলোর জন্য কান্না কাঁদছেন যে কেন সারদা তদন্ত দেরি হলো, কেন এখনো ফল বেরোলো না। আমার ধারণা এরকম আরও কোনো না কোনো মতলবের মধ্যে তারা আছেন। কারণ তারা যদি সত্যি আন্তরিক হতেন, কমিটেড হতেন, সৎ হতেন, তাহলে এই ছেলে মেয়েগুলোর যে অভিযোগ, তার জন্য
জন্য হাইকোর্ট বসাতে হয় না, তার বেশ, পাশে হচ্ছে এবার- এমনিতেই হচ্ছে ছেলেমেয়েরা চাকরি পায়, এবং যা বিধিভঙ্গ হয়েছে সবটাই সরকারি ব্যবস্থাকে সঙ্গী করে, এবং সমাদৃতা যাদেরকে মাথায় বসিয়েছিলেন সেই সংস্থা পরিচালনার, স্কুল সার্ভিস কমিশনই হোক বা প্রাথমিক শিক্ষা পরিষদ, এদের প্রত্যেকে চুনকে বলে না, দল থেকে নিয়ে আসা হয়েছিল তৃণমূল থেকে। ফলে আজকে দল হিসেবে তৃণমূল, সরকার হিসেবে তৃণমূল এই দায়িত্ব থেকে পার পেতে পারে না, এই দায়িত্ব তাদের। উত্তর দেবাশু। আমি দুজনেরই উত্তর দিই। প্রথম কথা, বিজেপি মুখপাত্র যে বক্তব্যগুলো রেখেছেন সেটার, এবং বামেদের তরফ থেকে যিনি বলেছেন। প্রথম কথা আমি বলছি, সিবিআই জেরা করতে এসেছিল রাজীব কুমারকে, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা সেটা নিয়ে দুজনেই বলেছেন, বাম এবং বিজেপির তরফ থেকে যারা রয়েছেন। আমার বক্তব্য খুব স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বা দুদিনের ধর্ণার জন্য রাজীব কুমারকে কেন্দ্র করে পুরো প্রক্রিয়াটাই কি স্তব্ধ হয়ে গেছিল? শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের ধর্ণার জন্য? মমতা ব্যানার্জি তো আজ ধর্ণায় বসে নেই, মমতা ব্যানার্জি তো গতকাল ধর্ণায় ছিলেন না, মমতা ব্যানার্জি তো তার আগে 2 মাস ছিলেন না, 1 বছর ছিলেন না, 2 বছর ছিলেন না। কোথায় গেছে সিবিআই, কোথায় গেছে ইডি? আপনারা এই কথাটা বলবেন, তাহলে আমার খুব স্পষ্ট বক্তব্য। বিজেপির মুখপাত্র এখানে বলছিলেন অনেকগুলো কথা। এই যে টেট, যেটা স্ক্যাম, যেটা নিয়ে এত আলোচনা, আমাদের বর্ধমানের একজন বিধায়ক আছেন বিশ্বজিৎ কুন্ডু, তিনি আমাদের দলের ছিলেন দুর্ভাগ্যবশত। তাকে বিজেপি যোগদান করিয়েছিল তাদের মঞ্চে। তাকে লোকালি এলাকায় বিজেপি বলতো যে তাকে নাকি ঘরে ঘরে টেট কুন্ডু বলে ডাকা হতো। সেই বিশ্বজিৎ কুন্ডুকে তারা প্রার্থী পর্যন্ত করেছিল। আজকে যে মানুষগুলো এই অভিযোগে অভিযুক্তদেরকে দলে নিয়ে প্রার্থী করেছেন, তারা আজকে এখানে বসে যখন তাদের চোখের জলের কথা বলেন কর্মপ্রার্থীদের, তখন সেটাকে কুম্ভীরাস্ত্র মনে হয়, কুমিরের কান্না মনে হয়। আরও কেন? আচ্ছা আমাকে বলুন তো, দুজন সারদাতে অভিযুক্ত, দুজন, শঙ্কুদেব পান্ডা সারদাতে অভিযুক্ত, শুভেন্দু অধিকারী সারদাতে অভিযুক্ত, এবং দুজনেই নারদাতে অভিযুক্ত। শুভেন্দুবাবুকে টাকা নিতে দেখা গেছিল, শঙ্কুদাকে হয়তো নেওয়া যায়নি, কিন্তু সারদায় অ্যাকিউজ দুজনেই। বিজেপিতে যোগ দেওয়ার পর কবার ডাকা হয়েছে এদেরকে বলতে পারবেন আমাকে? বিজেপিতে যোগ দেওয়ার পর তদন্ত কবার করা হয়েছে? যখনই আপনি ভাগ করে নিচ্ছেন যে তৃণমূলে যারা আছেন এখন একই অপরাধে অভিযুক্ত তাদেরকে আমি ডাকবো, আর বিজেপিতে যারা আছেন একই অপরাধে অভিযুক্ত ডাকবো না, তখনই কিন্তু তদন্ত ডিলে হয়। কেন? কারণ আপনার ওপরতলার নির্দেশ রয়েছে এই শুভেন্দুকে কিন্তু জেরা করলেই ভাই ঢোকাতে হবে জেলের ভেতর, তাই ওকে এখন জেরা করো না। আর শুভেন্দুকে জেরা করা যাবে না মানে আর 5টা কোনো অ্যাকিউজকে জেরা করা যাবে না। আলটিমেটলি তদন্ত থেমে যাচ্ছে। যেই দিন শুভেন্দু অধিকারী বিজেপি ছেড়ে কংগ্রেসে যাবেন বা অন্য কোনো দলে যাবেন, সেই দিনের অপেক্ষায় তারা রয়েছেন। আমাকে উত্তর দিন কবার ডাকা হয়েছে। কিন্তু আমি আপনাদের বলতে পারি, এই নারদা কাণ্ডেই কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর 4 দিন পরে আমাদের বর্ষিয়ান মন্ত্রী, যাদের মধ্যে একজন বেঁচে নেই, সুব্রত মুখোপাধ্যায়, তাকে সকালবেলা নিয়ে যাওয়া হয়েছিল। বিজেপিতে থাকা তৎকালীন শোভন চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম, সবাইকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। তো বাংলার মানুষের কাছে আজকে দেখুন মেন প্রায়োরিটিটা কি। দিদি, আপনার টিভি চ্যানেল যারা দেখছেন, যারা সারদায় সর্বশান্ত হয়েছেন বা যারা এই পরীক্ষার সময় যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের প্রত্যেকের দাবি একটাই, যে ভাই আমার যে টাকাটা লুট গেছে সেটা আমি এই টাকাটা লুটের অভিযোগ উঠছে কার বিরুদ্ধে এই মুহূর্তে? এই রাজ্যে এই টাকাটা লুটের অভিযোগ উঠছে কার বিরুদ্ধে? কোন টাকাটার কথা বলছেন? যে টাকাটা লুট হয়েছে, যে 20 কোটি টাকা, 21 কোটি টাকা উদ্ধার হয়েছে, টাকা লুটের অভিযোগটা উঠছে কার বিরুদ্ধে? আমি একদম এক কথা বলছি, এক কথা, কার বিরুদ্ধে বলছি? আমি বলছি পার্থ চট্টোপাধ্যায়। সেটা এই পার্থ চট্টোপাধ্যায় আপনাদের কে? আমি বলছি শুনুন না, পার্থ চট্টোপাধ্যায় আপনাদের কে? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই পার্থ চট্টোপাধ্যায়, আপনি আমাকে আমার প্রশ্ন উত্তর দিন না, আমি শুনবো। আপনি অনেকক্ষণ বলেছেন, অনেকক্ষণ আমি বলতে দিয়েছি, আমি ইন্টারাপ্ট করিনি। আপনি বলুন কে হন, আপনাদের কে হন? রাজ্যের মন্ত্রী, আমাদের মহাসচিব দলের। তাহলে তার নৈতিক দায় নিয়ে তার সরে যাওয়া কি উচিত ছিল না? তো নৈতিক দায় নিয়ে কি শুভেন্দু অধিকারী বিরোধী দলের থাকা চলে? শুভেন্দু অধিকারী থেকে কি শিখবেন নাকি আপনারা? না না না, আমি একদম বলছি না, আমি কেন বলছি? এবার আপনি ভালো প্রশ্ন করেছেন। না পারফেক্ট অ্যাকশন, আমি বলি একদম না না না, সমাধিতাজি একদম সঠিক প্রশ্ন করেছেন। তার কি সরে যাওয়া উচিত নয়? দেখুন, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, শুনেছেন তো এই কথাটা সবাই? এর আগে যখন আমাদের মদন মিত্র, আমাদের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুলতান আহমেদ, যিনি মারা গেছেন, আমাদের মধ্যে নেই আজকে, এরা যখন অ্যারেস্ট হয়েছিলেন না, আমরা প্রথমে ভেবেছিলাম এই পন্থাতেই বোধহয় চলাটা দরকার। কিন্তু তারপরে যখন দেখি তারা তো কই দিব্যি আছেন, তাদেরকে আর সিবিআইডি ডাকে না, আর কোনো ব্যাপার নেই, 3 বছর 4 বছর হয়ে গেল, তারা জামিন পেয়ে গেছেন, 2-3 বছর জেল খেটে। তখন আমাদের মনে হয় যে ব্যাপারগুলো কি আদৌ সত্য? এবং মানে আপনাদের এটা কখনো মনে হয় না দেবাংশু বাবু, আপনাদের এটা মনে হয় না যে এই এত কোটি টাকা বেরোচ্ছে দলেরই অন্য বিধায়ক, অন্য নেতারা, তারা অভিযোগ করছেন, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, একদম ইডি সিজার লিস্টে পরিষ্কার লেখা আছে তার বাড়ি থেকে কি কি উদ্ধার হয়েছে। বিক্রম বাবু আরো ভালো বলতে পারেন, বিক্রম বাবু আছে না, কিন্তু তার বাড়ি থেকে পাওয়া গেছে কি কি? তার বাড়ি থেকে পাওয়া গেছে বেশ কিছু জমি বাড়ির দলিল, যার মধ্যে অর্পিতার নাম রয়েছে। অর্পিতার নাম লেখা দলিল কি করে পার্থ
চট্টোপাধ্যায় বাড়িতে আসে তার তদন্তের সূত্র ধরে ইডি সিজার লিস্টে উল্লেখ আছে। বিক্রমবাবু বলতে হবে না না, এক মিনিট ব্যক্তিগত একজন মন্ত্রী বা একজন নেতা, একজন দলের মহাসচিব, যে দলের হয়ে আপনি এসেছেন এখানে বলতে, নিজের অবস্থান বলতে, তিনি কি করে ব্যক্তিগত হঠাৎ করে হয়ে যান? বিক্রমবাবু রয়েছে, এক মিনিট আমি একটা প্রশ্ন দিই, আমি আসবো নিশ্চয়ই বন্ধু বান্ধব থাকবে না কেন? আরে দেবাংশু বাবু এখান থেকে বেরিয়ে আমিও আপনার সঙ্গে বসে চা খাবো, আপনিও বন্ধু আমার, কোনো অসুবিধা নেই। বিক্রমবাবু সিজার লিস্ট, এক মিনিট আমি বিক্রমবাবুর কাছ থেকে জেনে নিই, বিক্রমবাবু পার্থবাবুকে কেন গ্রেফতার করা হয়েছে তার তো একটা মেমো দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ইডি সিজার লিস্ট দেওয়া হয়েছে। দেবাংশু বাবুর জ্ঞাতার্থে যদি বলেন যে সেই সিজার লিস্ট এবং মেমোতে কি উল্লেখ করা হয়েছে। দেখুন, আমি যতদূর শুনেছি যে মেমো অফ অ্যারেস্টের মধ্যে কাছের ব্যক্তিকে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে সেখানে উনি মমতা ব্যানার্জির নাম দিয়েছেন, এটা ঘটনা। এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পোস্টের মাধ্যমে যে মহিলাকে কেন্দ্র করে ঝামেলা, তাকে বিভিন্ন সময় অনেক হাই র্যাঙ্ক অফিসিয়ালস এবং আপনার চিফ মিনিস্টারের সাথে ছবিতে দেখা যাচ্ছে, যার জন্য এখন ডিফেন্ড নিচ্ছে। এখন সরকারের পক্ষ থেকে কোর্টে এবং কোর্টের বাইরে দু জায়গাতেই ডিফেন্স এটা নেওয়া হচ্ছে যে আমরা যে দুর্নীতি হয়েছে সেটাকে সাপোর্ট করব না। এখন ঘটনা হচ্ছে এটা কেন নেওয়া হচ্ছে, কারণ সিঙ্গেল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরেছে, তার আগেও অবধি কিন্তু বলেছে। তারপরে যখন সুপ্রিম কোর্টে গেছে মেনশন করতে, সুপ্রিম কোর্ট বলেছে এই পিটিশন নেবো না, যার জন্য এখন এই স্ট্যান্ড নিয়ে আগে নিজের পিঠটা বাঁচাতে হবে, তারপরে অন্য কিছু। আর দ্বিতীয় বিষয়, আমি সবাইকেই একটা সাজেশন দিই, ব্রহ্মাস্ত্র সবসময় ব্যবহার করতে নেই। এই এসএসকেএমটা ছিল এদের ব্রহ্মাস্ত্র। মদন মিত্র, অনুব্রত মণ্ডল, সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিম, শোভন চ্যাটার্জি সবাই ব্যবহার করে নিয়েছে, আর ব্রহ্মাস্ত্র ব্যবহার হচ্ছে না, সেটাও হাইকোর্ট বন্ধ করে দিয়েছে। এর পরে যেগুলো ধরা পড়বে আর ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে পারবে না, জেলেই থাকতে হবে। এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা বলুন তো, যে লোকটার প্যানেলে নাম আছে সে যদি গিয়ে দেখে যে প্যানেলের নাম নেই, তাকে চাকরি দিয়ে দিয়েছে, কি হবে? এবং এটা একটা দুটো হলে ইরেগুলারিটি হতো, হাজার হাজার হয়েছে, হাজার হাজার হয়েছে। তা এখানে মানি ট্রেল নেই, এমনি এমনি হয়ে গেছে। এটাকে সিম্পল ইরেগুলারিটি এখন দায় ঝেড়ে ফেলার জন্য এ দোষী ও দোষী বললে হবে? বিক্রমবাবুর কথা সূত্র ধরে বলি, বিক্রমবাবু বলছেন যে যখনই দুর্নীতির প্রসঙ্গ এলো তৃণমূল এবং শাসক দল মন্ত্রীরা সবাই দূরত্ব বজায় তো রাখছেন যে যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে শাস্তি হবে, কিন্তু দুর্নীতির অভিযোগ উঠলে তার সেই নৈতিকতার দায় নিয়ে পদ থেকে সরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করেন না। এবার আমি আরো একটা প্রসঙ্গে আসছি। এক তো হচ্ছে ইডি সিজার লিস্ট। ইডি সিজার লিস্টে পার্থবাবু জানেন, ইভেন মানে মিডিয়া কেন, প্রত্যেকের হাতে হাতে ইডি সিজার লিস্ট ঘুরছে, ইডি নিজে বের করে দিয়েছে। সেটা সিজার লিস্টে পরিষ্কার লেখা রয়েছে 2012 থেকে 2022 পর্যন্ত 5টা দলিল যেগুলো পার্থবাবুর বাড়ি থেকে পাওয়া গিয়েছে, সেই দলিলে অর্পিতা মুখার্জির নাম রয়েছে এবং এগুলো তদন্তের সূত্র ধরেই কিন্তু এই 21 কোটি বাজেয়াপ্ত হয়েছে। একটা কালো ডায়েরি আছে, সেই কালো ডায়েরির কথায় আসি। সেই কালো ডায়েরিতে কি রয়েছে? রয়েছে ঘুষ দিয়ে চাকরি পাওয়া প্রত্যেকের নাম এবং একই সঙ্গে তাদের নামের পাশে তাদের নম্বরটাও উল্লেখ করা আছে, কতটা নম্বর বাড়ালে পাশ করবে তারও উল্লেখ রয়েছে ডায়েরিতে। একই সঙ্গে তাদের কে কে সুপারিশ করেছে তাদের নাম রয়েছে, রয়েছে এজেন্টের নাম, এজেন্টের মাধ্যমে যোগাযোগ করা হতো, এজেন্টের মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে, কত কিস্তিতে ঘুষের টাকা আসবে, তার বিশদ তথ্য রয়েছে কালো ডায়েরিতে। একই সঙ্গে একটা বিশেষ খামের কথা বলা হয়েছে, যে খামে করেই ঘুষের টাকা পাঠানো হতো। চাকরি প্রার্থী এজেন্টের সই থাকতো এবং 10খানা জায়গার খোঁজও পেয়েছে ইডি। সেই সঙ্গে জানতে পেরেছে এই যে 10টি জায়গার খোঁজ তারা পেয়েছে, সেখান থেকে ঘুষের টাকা আসতো, তা ভাগ বাটোয়ারা হতো কি করে তারও বিশদ তথ্য পাওয়া গেছে। অর্থাৎ প্যারালাল একটা সুন্দর সিস্টেম চলছিল যে কিভাবে টাকাটা আসবে। এবং সে কথা তো বলছেন এই অনন্তদেব বাবু কিন্তু সে কথা বলছেন, তার বক্তব্য একটু আগে শুনিয়েছি আমরা। কেয়ার কাছে যাব, কেয়া ঠিক প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে নাকি এই দুর্নীতির পুরো বিষয়টা? আমার তো মনে হচ্ছে শুনে যে একদিকে প্রশাসনের মতো চলছে, একটা প্যারালাল দুর্নীতির প্রশাসন চলছে, তাই নয় কি? খুব সঙ্গত প্রশ্ন এবং অবশ্যই প্রশ্নের উত্তরও সবার জানা।
মানে একেবারেই যেটা প্রশ্নটা করেছেন যে দুর্নীতির একটা মানে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি আরেকটা নাম আমি এখানে বলতে চাই, তেহট্টের বিধায়ক তাপস সাহা, তার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ এনেছেন তাঁরই বিধানসভায় এবং তারই দলের বেশ কিছু লোক। তারা চিঠি দিয়েছেন কাকে? তারা চিঠি দিয়েছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তো আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে তাপস সাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? তাপস সাহার বিরুদ্ধে অন্তত পশ্চিমবঙ্গ পুলিশ কেন সুমোটো ব্যবস্থা নিল না? আরে হয়তো তারা ভুলই দিয়েছে, তারা মেনে নিচ্ছে, তারা জানেন না, তারা ভুল দিয়েছেন, মিথ্যে বলছেন সব, কিন্তু কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? তার কারণ জানে এ তো কেঁচো খুঁড়লে কেউটে বেরিয়ে যাবে, এবং ঠিক সেই কারণেই সব দুর্নীতিগুলো দেখে মমতা ব্যানার্জি সেদিন কি বললেন, আমি এগুলো জানি নাকি? উনি জানেন না। 500 দিন, অলমোস্ট 500 দিন ধরে, যখন যেদিন মমতা ব্যানার্জি বললেন তখন 498 বা 499 দিন ধরে এই চাকরি প্রার্থীরা তারা এখানে দরবার করছেন। তারা বারে বারে কখনো চেষ্টা করেছেন নবান্নে যেতে, তাদের কপালে জুটেছে পুলিশের বাড়ি। কখনো তারা চেষ্টা করেছেন আসানসোলে পর্যন্ত, গত সপ্তাহে সমাজজিৎ আপনার মনে আছে, গত সপ্তাহে তার আগে আগের সপ্তাহে মমতা ব্যানার্জির সভাতে তারা গিয়ে তারা প্ল্যাকার্ড নিয়ে গেছিলেন। তখন মমতা ব্যানার্জি বলেছেন আমি জানি তোমাদের এগুলো সব ওই সাজানো ঘটনার মতন একটা মন্তব্য করেছিলেন। এই চাকরি প্রার্থীরা গেছিলেন এখনকার বর্তমান যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়িতে পর্যন্ত তারা যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের কোথায় স্থান হলো? প্রিজন ভ্যানে। তারা যে অ্যাক্সেস পায়নি বা পাবে না সেটা খুব স্বাভাবিক, কিন্তু আমি একটা বিষয় বোঝার চেষ্টা করছি, আমি ভীষণ কম বুঝতে পারছি, বোঝার চেষ্টা করছি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দাঁড়িয়ে থেকে, নজরুল মঞ্চে দাঁড়িয়ে থেকে তিনি বললেন যে বলুন তো কোথায় 100টা চাকরি দিলে কেউ নিজের 2টো লোককে চাকরি না দেয়, তাহলে এই 100টা লোকের মধ্যে 2টো লোককে দিতে থাকলে আমি হিসেবেও খুব কাঁচা, কত চাকরি তাহলে এই নিজের লোককে দেওয়া হয়, কতটা দুর্নীতি হয় তাহলে? সেটা উনি লেজিটিমাইজ করেছেন, তো উনি তো লেজিটিমাইজ করেছেন যে হ্যাঁ তুমি দিতে পারো। সেটা কিভাবে দেবে? নিজের লোককে প্রেফারেন্সের বেসিসে, রেফারেন্সের বেসিসে, নাকি টাকার বেসিসে, সেটা উনি বলেননি অবশ্য, কিন্তু উনি লেজিটিমাইজ করেছেন, অর্থাৎ তোমরা দিতে পারো। সরকার এবং সমাজের লাস্ট 10 সেকেন্ড, আসলে কথার কথা, মোদ্দা কথা হচ্ছে তৃণমূল সরকার এবং তৃণমূল দল, এটার মধ্যে আলাদা কিছু বিভাজন নেই, এটা একেবারে এক সম্পৃক্ত হয়ে গেছে, এবং সেই কারণে দল যা সরকার তাই, সরকার যা দল তাই, তাই তিনি এই কথা বলেছেন, সেই জায়গা থেকেই বলেছেন। আমি আসবো, পার্থবাবুর কথা আমি শুনবো। দেবাংশুর কাছে আমি একটু বুঝতে চাইবো, আমি এটা কেয়াদির কাছে প্রশ্ন করলাম, আমি সত্যি বুঝতে পারছি না বলে বোঝার চেষ্টা করছি যে দেবাংশু, তাহলে স্বজন পোষণটাকে মঞ্চে দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী মান্যতা দিলেন। মুখ্যমন্ত্রী তিনি আমার, তোমার, পার্থবাবুর, কেয়াদেবীর এবং বিক্রমবাবু, প্রত্যেকের মুখ্যমন্ত্রী তিনি আমার, যে দলে থাকি, তিনি স্বজন পোষণকে মান্যতা দিলেন। আমি ভাবছি কালকে কোন মন্ত্রীকে একটুখানি ধরা যায় যিনি স্বজন পোষণ করে আমার একটা সরকারি চাকরি করে দেবেন? না, আমি আপনাকে বলি, আপনি খুব ভালো জায়গায় আছেন, আপনার সরকারি চাকরি দরকার আছে বলে আমার মনে হয় না। তবে আমি এখানে একটা কথা বলি আপনাকে, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্বজন পোষণকে বৈধতা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বাস্তবে হয়ে থাকে, হয়ে এসছে, সেটার কথা উল্লেখ করেছেন। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, পার্থবাবু এটা স্বজন পোষণকে মান্যতা দেন, আমাকে যদি একটু বলতে দেন, মুশকিল। একদম দেব প্রশ্ন 2 মিনিটের উত্তর 30 সেকেন্ডের হয় না। পার্থবাবু প্রশ্ন আপনি তো আমার কাছে বুঝতে চাইলেন, আপনি বুঝতে চাইলেন আমার কাছে, তো আমাকে বলতে দিতে হবে তো। দিদি কেয়াদি 5 মিনিট বলেছে, আমার 30 সেকেন্ড, আপনাকেও দেব 5 মিনিটই দেব। আপনাকে 5 মিনিট দেবেন তো? ঠিক আছে, পার্থদা বলেন। স্বজন পোষণকে মান্যতা দেওয়া নয়। হ্যাঁ, আমি বলছি যে এই উত্তরটা আপনি যদি খুঁজতে যান, আপনাকে আদালত বলে দিয়েছে। কারণ আমি এই প্রশ্নটাই তো এসেছিল আদালতের সামনে যে আসলে এগুলো মামুলি কিছু ত্রুটি বিচ্যুতি কিনা, কাজ করতে গেলে মানুষের ভুল হয়, ফলে কাজ করার পথে এরকম কিছু 2-4টে ভুল হয়েছে। এটা পরিষ্কার আমাদের আদালত তার আদেশ এবং রায় ক্লিয়ার করে দিয়েছেন যে এটা কেবলমাত্র মামুলি এই অপরাধ ত্রুটি নয়, এটা অনিচ্ছাকৃত ত্রুটি নয়, এটা ইচ্ছাকৃত সংগঠিত একটা অপরাধ, এবং সেই অপরাধের জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত, এবং বিস্তৃত বলেই এটার সিবিআই এবং ইডির হচ্ছে যে প্রয়োজন রয়েছে। ফলে এইটার থেকেই পুরো পরিষ্কার হচ্ছে যে এই তদন্তের মান্যতাটা কোন জায়গায়। এবং সত্যি চাকরি চুরি গেছে, আপনি যে প্রশ্নটা করছিলেন, ফলে এর আগের বার সারদায় বহু গরিব মানুষের টাকা চুরি গেছে, এবার হচ্ছে শিক্ষিত বেকারদের চাকরি চুরি গেছে, এবং এই চাকরি চুরির দায় যদি বলেন দল হিসেবে, আমার তো সাধারণ মানুষ হিসেবে, আমি একদম সাধারণ মানুষ হিসেবে আমার তো এই আশঙ্কা
কথাটাও রয়েছে, সারদার লাল ডায়েরি যেভাবে চাপা পড়ে গেছে, এই কালো ডায়েরিও না চাপা পড়ে হ্যাঁ, যাবে ডায়েরির ফিচার একদম সমান্তরিতা, চাপা ডায়েরির পড়ে যেতেই ফিচারটা পারে। কি যে লাল ডায়েরিতে সুদীপ্ত বাবুর লেখা ছিল যে কাদের কাদের টাকা দিয়েছেন, একদম। আর এখানে লেখা আছে কাদের কাদের কাছ থেকে টাকা এসেছে, তফাৎ তো আর কিছুই নেই। এবার দিদি বলুন ফলে একটু। প্রত্যেকটা এবার বলুন collection-এ দেবাংশু। যায়। ফলে না, এইটাই হচ্ছে যে এবার দেবাংশু শুনে নিন। আপনি বলুন। আপনি দুটো ঘটনা দুটো কালারের ডায়েরি বললেন তো, যেমন এটাই ধরুন কালো, সারদারটা লাল, আপনি সাহারারও একটা লাল ডায়েরি ছিল ভুলে গেলেন বলতে, ওটা একটু বলতে পারেন যেখানে আচ্ছা, আমি এই রাজ্যের মানুষ, আমি এই রাজ্যের কথা জানতে চাইছি, এক আমাকে সেকেন্ড, এটার উত্তর দিন। ম্যাডাম, এক সেকেন্ড, স্বজন ম্যাডাম, এক পোষণকে সেকেন্ড, ম্যাডাম, এক মুখ্যমন্ত্রী সেকেন্ড, মঞ্চে এক দাঁড়িয়ে সেকেন্ড, মান্যতা ম্যাডাম, দেন। সমাধিত কালো এক সেকেন্ড, ডায়েরিতে এক তথ্য লেখা থাকে, এক সেকেন্ড, আপনাদেরই এক সেকেন্ড, অনন্তদেব আমি বলছি অধিকারী আপনার- বলছেন আমি বলছি যে হয়েছে আপনার দুর্নীতি, এক সেকেন্ড, হয়েছে, এক আমার সেকেন্ড, দেওয়া এক সেকেন্ড, সুপারিশে চাকরি হয়নি। আমি বলছি, আমায় যখন বলতে দিচ্ছেন আমায় একটু ইন্টারাপ্ট কম করে বলতে দিন। আমি নিশ্চয়ই, বলছি আমি তো আপনি প্রচুর আপনার সময় দেশের দিয়েছি। নাম কি, ভারতবর্ষ না উগান্ডা? ভারতে থাকেন তো আপনার সাহারাকে- রাজ্যের নাম কি দেবাংশু না, বাবু? পশ্চিমবঙ্গ, যেমন ডিসকাশন করছেন তেমন আপনার ভারত- রাজ্যের নাম কি তেমন- দেবাংশু বাবু? পশ্চিমবঙ্গ, দেশের নাম ভারতবর্ষ, আমার রাজ্যের আমার জেলার নাম হাওড়া, আমার রাজ্যের আপনার আমার জেলার নাম কি? শিক্ষামন্ত্রী, আপনার জেলার নাম এই কি? শিক্ষামন্ত্রী আপনার আমারও জেলার দেবাংশু নাম কি, বাবু, দিদি? আবার এই না, শিক্ষামন্ত্রী আমারও দেবাংশু বাবু, সমাধিতা দি, আমি এই বলছি- শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সমাধিতা দি, অভিযোগ আপনার জেলার করছে। নাম কি? আপনার জেলার নাম কি? আমার জেলার নাম দিয়ে আপনার কিচ্ছু না, যায় আসে না তো। একদম পরিষ্কার তো যেমন ভাষায় আপনি বলুন। আপনার জেলায় থাকেন বলে আপনি তো 24 ঘন্টা কেন আপনার জেলা নিয়ে নিউজ করছেন না, আপনাকে বাংলা নিয়ে করতে হচ্ছে, তেমন দেশের কথাটা উল্লেখ করবেন। আমি সেটা আপনি বলছি এই কেন মানুষগুলোকে বলছি উত্তর দিন না, সাধারণ মানুষগুলোকে উত্তর না, দিন না। আমি তো উত্তর দিচ্ছি। যারা এই মুহূর্তে রাস্তায় আমি বসে একটা কথা আছে, বুঝি না। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় আপনাদের কে? আচ্ছা, সমাধিতা দি, আমি একটু বলতে দিন। আমি বললে বারবার আপনি ইন্টারাপ্ট করছেন। দেখুন, মানুষ কিন্তু বুঝতে পারছে যে আপনি আইদার উত্তরটা শুনতে চাইছেন না বা শোনার ইচ্ছা নেই। আপনার উত্তরটা কি তাহলে to the আমি বলতে point দিন। হচ্ছে তাহলে দেবাংশু না, বাবু? না, এটা আমি ঠিক করবো। আপনার আপনি ঠিক উত্তরটা কি করবেন। to the point না, না, হচ্ছে দেবাংশু? না, না, আমি ঠিক আমার করছি। প্রশ্ন আমাকে করতে বলতে আমি দিন না। চাইছি। আমি তো প্রশ্ন আরে করতে আমাকে পারছি একটু না। বলতে দিন। দিয়েছি তো, যখন প্রচুর সময় দিয়েছি। যখন পশ্চিমবঙ্গের কথা আপনি বলছেন, আমি যখন সাহারার কথা বললাম আপনি বললেন রাজ্যের নাম কি, আর যখন নির্বাচনে অশান্তি নিয়ে আলোচনা হয় তখন উত্তরপ্রদেশে নিয়ে আনেন। কই, ওখানে তো হয় না। আর এখন আমি ওখানের কথা বললে আপনাদের ঝাল লেগে যায়, যেহেতু নরেন্দ্র মোদী কালেক্টেড আছেন, তাই না? আপনি শুনুন, মূল আমি বলি, প্রশ্নের শুনুন, উত্তরে কেন শুনুন, এড়িয়ে শুনুন, মূল যাচ্ছেন? প্রশ্নের উত্তরে আসছে এবার। বললেন কে? পার্থ চট্টোপাধ্যায় আমাদের নেতা, কথাটা ঠিক। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন না, সেটাকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী, আপনার দেখেছেন? মুখ্যমন্ত্রী দেখেছেন? মুখ্যমন্ত্রী না, পার্থ চট্টোপাধ্যায় আপনার নেতা, শুনুন না। মুখ্যমন্ত্রী আপনাদের মুখ্যমন্ত্রী, একদম। যে মুখ্যমন্ত্রী সবার, মঞ্চে আপনারও দাঁড়িয়ে বলছেন হ্যাঁ। যে আরে 100টা চাকরি দিতে গেলে দু একটা এরকম নিজেদের এটারই লোককে তো উত্তর দেওয়াই দিচ্ছি, হয়। শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেটা হয়ে আসে, এতদিন হয়ে এসছে, তিনি সেটার কথা বলেছেন যে এটা তো হয়ে থাকে, এটা তো হয়ে এসছে। কেমন হয়ে এসছে? আমি হয়ে বলছি, যদি সমাধিতা দি, আপনি এটাই যদি ডিজিটাল স্বাভাবিক বসে আছেন। ঘটনা হয় তাহলে আরে আমাকে দুটো লাইন বলতে দিন না। এটা তো ভুল, এই আমাকে ভুলটাকে দুটো তো লাইন মান্যতা বলতে- দেওয়া যায় না দেবাংশু বাবু। আমাকে- আপনি তো ভুলটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করছেন লাগাতার। আচ্ছা, আমাকে আমারটা বলতে আপনি দিন। দলের হয়ে আচ্ছা, কাজ আপনি তো করলে তৃণমূলের চলবে না। মুখপাত্র নন। আপনি তো আপনি তৃণমূলের নন। আমাকে বলুন, একটা আচ্ছা, তো আমি তো ভুলকে তৃণমূলে আপনি- এসেছি। আপনি তো আপনি ভুলটাকে আরে আপনি কি আমাকে করছেন? আমারটা বলতে দিন। আমি ভুল বলি, ঠিক বলি, পাবলিক আর আমার পার্টি বুঝবে। আপনি আমাকে আমার টাইম ফ্রেমটা দিন, 5 মিনিট বললেন তো বড় মুখ করে দেবেন। তাহলে আটকাচ্ছেন কেন? দেবাংশু বাবু, পরিষ্কার ভাষায় বলুন, একটা আপনি কি- চাকরি দিতে না, গেলে আমি কি বলছি? আমাকে না, নিজের শুনুন না। লোককেও চাকরি আমি দিতে বলছি, হবে। আপনি কি- আপনার এটা কি- কিভাবে না, আমি সম্ভব বলছি- হয় দেবাংশু আমি বাবু? বলছি এটাই এই কি- স্বজন পোষণকে মুখ্যমন্ত্রী আমি ওটা মঞ্চে বলছি না। দাঁড়িয়ে কিভাবে দিতে পারেন তার মান্যতা? বলছি সমাধিতা দি, এটাই কি আজকে আপনার প্রজেক্ট যে দেবাংশুকে গোটা শো বলতে দেবো না? তাহলে আমার successful? একটাই বিষয়, নয় তো? একটাই তাহলে আমাকে বিষয়, একটু 2 সাধারণ মিনিট চুপ মানুষের থাকুন। প্রশ্নের উত্তর দিন। আমি বলছি 2 মিনিট আপনি প্লিজ ইন্টারাপ্ট করবেন না, আমাকে বলতে দিন। আমি যা বলি ভুল ভাল আপনি তারপরে বলবেন। 2 মিনিট প্লিজ। বলুন। হ্যাঁ, শুনুন। মমতা ব্যানার্জি কি বলেছেন যে 100টা চাকরি দিতে গেলে 2টো দেওয়ার কথা কোথায় বলেছেন, যেটা এতদিন হয়ে এসছে বা গোটা দেশে হয়। তেমন কি এক্সাম্পল? আমরা এখন প্যানেলে এখানে বসে আছি, আপনি সঞ্চালনা করছেন, আপনার টিভি দেখছে যারা, তারাই কিন্তু আসল। তারা কারা? এই বাংলার সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষকে এক্ষুনি একটা ভোট করান। সেই সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, আচ্ছা দাদা, আপনার পাড়ায় যদি 10টা সরকারি কর্মচারী থাকে, তার মধ্যে কি 5টা সিপিএম এর হোল টাইমার নেতার বউ নয়? আপনি দেখুন তো পাবলিকের থেকে কি উত্তর উঠে আসে। আমার কথা নয়, আপনি আপনার ক্যামেরা নিন, আপনার বুম নিন, নিয়ে চলে যান। তার এক্সাম্পল কি সমাধিতা দি? আমি বলছি আজকে মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি, 13টা এক্সাম, 13টা পরীক্ষা একসাথে ব্যাপম নিত। সেই ব্যাপম কেলেঙ্কারিতে যারাই হুইসেল ব্লোয়ারের কথা পার্থদা বলছেন, কেয়াদি বলছিলেন না, যারাই আওয়াজ তুলেছে তারা মার্ডার হয়ে গেছে। এখন অব্দি 50টা খুন হয়ে গেছে, খুন, বুঝতে পারছেন? ফলে কেউ আর আওয়াজ তোলারই সাহস রাখে না। মধ্যপ্রদেশের দিকে তাকান, আছে বাদ দিন, আমাদের এখান থেকে ত্রিপুরা। আমি পার্থদা প্লিজ প্লিজ, আমি কারোর সঙ্গে বলিনি, ত্রিপুরায় চলে যান। ত্রিপুরায় যখন পার্থদাদের সরকার ছিল, 10,323 জনের চাকরি এরকম 2 নম্বরই করে দেওয়া। তাদের চাকরিটা চলে গেছে, তাদের চাকরি
চাকরি আজকে নেই এবং বিজেপি সেইটা মানে নিয়ে এগুলোই এই উদাহরণগুলো তাহলে আপনাদের বর্ম মূল আলোচনা থেকে এই উদাহরণগুলোই তাহলে আপনাদের বর্ম আলোচনা করি আমরা এই উদাহরণগুলোই আপনাদের বর্ম উত্তরপ্রদেশ নিয়েই করি আমরা। দিচ্ছি না তো। না না আপনি তো উদাহরণের পর উদাহরণ দিয়ে যাচ্ছেন আপনাদের বর্ম হিসেবে কারণ না এগুলোই আপনাদের বর্ম তাহলে এগুলো অ্যালিবাই তাহলে উদাহরণ আপনাদের বর্ম হিসাবে দিচ্ছি না। মমতা ব্যানার্জি এই কথাটাই বলেছেন যে এটা হয়ে এসছে। বিক্রমবাবু কিছু এটা বলছেন হয়ে এসছে। বিক্রমবাবু মমতা এটা ব্যানার্জি হয়ে সেটার কথা এসেছে বলেছেন। এটা হয়ে এসেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে করে এসেছেন বলুন বলুন হয়ে এসেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে হয়ে এসেছে 2011 সাল থেকে আপনি ধারাবাহিকভাবে প্রথমত সরকারি চাকরির পরীক্ষা যে কটা হয়েছে কে জানে, 2টো কি 3টে বাদ দিলে নয়, আর যে কটা হয়েছে আপনি একটা সরকারি চাকরির পরীক্ষা দেখাতে পারবেন না যেটা স্বচ্ছভাবে হয়েছে। এবং আজকে আমি আপনাকে বলে দিই এর থেকেও বড় দুর্নীতি আসছে। আমরা তো তৈরি করছি কাগজপত্র, এর থেকেও বড় দুর্নীতি আসছে প্রতিটা। আপনি কোঅপারেটিভ সার্ভিস কমিশন যান, আপনি প্রাইমারি যান, আপনি এসএসসি যান, আপনি যতগুলো আজকে পরীক্ষা হয়েছে সরকারি চাকরির পশ্চিমবাংলাতে আপনি একটা বিনা দুর্নীতিতে দেখতে, প্রত্যেক কটাতে অভিযোগ, প্রত্যেক কটা নিয়ে মামলা, আইদার হাইকোর্টকে ইন্টারভিন করতে হচ্ছে, অথবা পরীক্ষা বন্ধ করতে হচ্ছে, অথবা স্টে দিতে হচ্ছে। স্যাট থেকে আরম্ভ করে হাইকোর্ট সব জায়গাতে, প্রতিটা জায়গাতে আপনি কোনো জায়গায় এরকম চলে পার্থবাবু এবং কে আমি দুজনের কাছেই যাবো। 30 সেকেন্ড করে সময় দেবো আমি। বিক্রমবাবু আপনাকে বিরত করছি, আমার হাতে সময় খুব কম, আমি 30 সেকেন্ড করে দুজনকেই সময় দেবো। এরকম চললে পরীক্ষাগুলো প্রয়োজনটা কোথায়? বললেই তো হলো বাবা যে আমার দলে কাজ করবে, আমার সঙ্গে ভালোভাবে কাজ করবে, আমি তাদেরকে চাকরি দেবো। সত্যি পরীক্ষার প্রয়োজন আছে পার্থবাবু? না, এটাই তো সবচেয়ে দুঃখের, এই যে এত ছেলে মেয়ে বসে আছে রাজপথে, কালকে রাতে 500 দিন হবে। বলছি যে পড়াশোনা করে মেধাবী ছেলে মেয়েরা চাকরি পাবে না, অযোগ্যরা চাকরি পাবে যদি আপনার খুঁটির জোর থাকে, আপনার টাকার জোর থাকে। এই রাজটা যদি চালু হয় একবার রাজ্যে, এটা একটা লং টার্ম ডেঞ্জার। এরা কিন্তু আজকের সিস্টেম থেকে বেরোবেন না। আজকের যারা এই অযোগ্য প্রার্থীরা ঢুকছেন, আগামী 2 জেনারেশনের পড়ুয়াদের অযোগ্য করে যাবেন, এবং সেটাই সরকারে যারা রইলেন এই সময়টায় তাদেরই দায়। এবং এরা এই বাচ্চা ছেলে মেয়েগুলোর চোখের জল বিক্রি করে এই কোটি কোটি টাকা এই ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। আমি বলছি যে এই বিচার মানুষের পাওয়া উচিত, না হলে আমি একই প্রশ্ন সবার আওয়াজ ওঠা উচিত যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেবাংশু আপনাকে সময় দিয়েছি, সবাই আমরা দেবাংশু আপনাকে সময় দিয়েছি, আপনাকে সময় দিয়েছি, আমি তো সময় দিয়েছি, কিন্তু এই প্রশ্নের উত্তর পাইনি যে কি করে মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি মঞ্চে দাঁড়িয়ে মান্যতা দেন সদর প্রসঙ্গে পরীক্ষার প্রয়োজনটা কোথায়? আমি তো উত্তর দিয়েছি, আমি একটু দেবাংশু কে আগে বলতে দিতে হবে? আপনি এরকম বললে হবে না যে আপনি উত্তর পাননি। উত্তর পাইনি দেবাংশু, উত্তর পাইনি। আপনি জিজ্ঞেস করুন তো, আপনি জিজ্ঞেস করুন তো, আমাকে বলতে না পারার কেউ, আপনার পাড়ার কেউ এই কথা বিশ্বাস করবে না, কি বিশ্বাস করবেন না? আমি তো বললাম মমতা ব্যানার্জি যেটা হয়ে আছেন তার কথা বলেছেন। কে দেবে উত্তরটা নিয়ে নি দেবাংশু, বলুন কে দেবে? পরীক্ষার নামে রাজ্যে প্রহসন যদি হয় তাহলে পরীক্ষা না হওয়াই ভালো। একদম। বরং যে রাস্তায় যারা বসে আছে তাদের একটু একটু করে চাকরি দেওয়া হোক। কিন্তু উনি কি বলেছেন, আগেও বলেছেন, বারে বারে বলছেন যে যারা চাকরি পেয়েছে তাদের কাছে তাদের জন্য কোর্টে যাও, 21-এর মঞ্চে দাঁড়িয়ে বলেছেন। অর্থাৎ যারা দুর্নীতিগ্রস্ত বা পেছর ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছে তাদের পাশে উনি দাঁড়াচ্ছেন, তাদের বলছে তোমাদের যদি চাকরি চলে যায় কোর্টে যাও, না হলে যিনি উকিল এদের জন্য সওয়াল করছেন তাদের কাছে যাও। এটা একটা মুখ্যমন্ত্রীর কাছে মানায়? মুখ্যমন্ত্রীর মুখে না সবার যদি ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন, এই জায়গাটাতেই প্রশ্ন। আমাদের সময় একদম শেষ, আমি বিরত করতে বাধ্য হচ্ছি। আমাদের একদম, কারণ উনি বলেছেন যে উনি সময় শেষ, জিপ টেনে ছেড়ে দিতেন। উনি আপনাকে বিরত করতে বাধ্য হচ্ছি, আপনাকে বিরত করতে বাধ্য হচ্ছি। অনেক ধন্যবাদ কেয়া, পার্থবাবু, দেবাংশু এবং বিক্রমবাবু আমাকে সময় দেওয়ার জন্য। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, যখন রাজ্যের প্রশাসনিক প্রধান মঞ্চে দাঁড়িয়ে থেকে বলেন বলুন তো 100টা চাকরি দিলে 2টো লোককে কেউ নিজের লোককে চাকরি দিতে পারবে না, তখন এই প্রশ্নটা শোনার পরে বুকটা সত্যি ছ্যাত করে ওঠে। তাহলে আর এই পরীক্ষায় বসার মানে কি? এই প্রশ্নটা কিন্তু রয়ে গেল। আজকের মতো সোজাসুজি সোনালী এখানে, দেখা হচ্ছে একটা ছোট্ট বিরতির পর। সামনে এসেছে কালো ডায়েরি, এবং কালো ডায়েরি থেকে যে তথ্য উঠে আসছে তাতে একটা বিষয় পরিষ্কার যে এই ঘুষের যে সিস্টেমটা চলতো, প্যারালাল সিস্টেমটা, তার সঙ্গে একটা বিরাট অংশ জড়িত ছিল। এবং এখানেই প্রশ্ন উঠছে আর কোন কোন তৃণমূল নেতা জড়িয়েছিলেন এর সঙ্গে? এই কালো ডায়েরির রহস্য উন্মোচন হলে কি খুলে যাবে প্যান্ডোরার বাক্স? এই প্রশ্নগুলো কিন্তু থাকবে। ফিরছে একটা বিরতির পর।